আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার অষ্টম শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইডুস প্রিন্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তোমাদের বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। আজকের ক্লাসে তোমাদের এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পুরো অধ্যায়টা ক্লিয়ার করা হবে। পাশাপাশি তোমরা অনেকে দুশ্চিন্তায় থাকো যে মূল পাঠ্য বই থেকে আসলে কিভাবে কোন অংশটুকু পড়া দরকার। তো আজকের ক্লাসে তোমাদের যে মূল পাঠ্য বই, সে মূল পাঠ্য বইয়ে কোন কোন লাইন, কোন অংশটুকু, কতটুকু কিভাবে পড়তে হবে সেটা লাইন বাই লাইন ধরে দেখিয়ে দিব। সুতরাং আশা করি আজকের ক্লাসটা করলে তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তোমাদের মূল পাঠ্য বইয়ের প্রথম যে পৃষ্ঠা, এখানে মূলত প্রাণীর শ্রেণীবিন্যাস কি সেটা নিয়ে আসলে একটু আলোচনা করা হয়েছে। তো আমি তোমাদের বুঝিয়ে বলি যে দেখো, এই পৃথিবীতে তো অনেক প্রাণী রয়েছে, আমরা গুণে শেষ করতে পারি। যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মহিষ, কত রকম। তো এই যে বিশাল প্রাণী জগৎ, এদেরকে যেন খুব সহজে আমরা বুঝতে পারি, চিহ্নিত করতে পারি, এই জন্য আসলে এই শ্রেণীবিন্যাস করা হয়। যেমন ধরো তুমি ক্লাস 8-এ পড়ছো, তোমার ভাই ধরো ক্লাস 9-এ পড়ছে, তার পরিচিত কেউ ক্লাস 10-এ পড়ছে। এই যে আমরা যে বুঝতে পারছি যে অমুকে ক্লাস 8-এ, তমুকে ক্লাস 9-এ, আরেকজন ক্লাস 10-এ, এটা কিভাবে বুঝতে পারছি? এই যে তাদেরকে শ্রেণী ভিত্তিক, মানে অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এভাবে ভাগ ভাগ করে তো বুঝতে পারছি, তাই না? তো এরকম প্রাণীগুলোকে আর কি বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেন সেগুলোকে খুব সহজে বোঝা যায়। তো এই বিশাল প্রাণী জগৎকে বোঝার জন্য, মানে এর বিন্যস্ত করা বা ভাগ ভাগ করার যে পদ্ধতি, সেটা হচ্ছে শ্রেণী। তোমরা সংজ্ঞা হিসেবে যদি লিখতে চাও তাহলে বলতে পারো যে জীব জগতে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। জীব জগতের ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি মূলত কি? শ্রেণীবিন্যাস। আচ্ছা, তাহলে শ্রেণীবিন্যাস বিদ্যাটা কি? শ্রেণীবিন্যাস বিদ্যা ট্যাক্সন। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সনমি হলো এই যে জীবের যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস সম্পর্কে যেখানে আসলে আলোচনা করা হয় সেটাই মূলত শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সন। ঠিক আছে? তো তোমাদের প্রথম পৃষ্ঠায় শ্রেণীবিন্যাস সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। তারপরে এই যে প্রথম পৃষ্ঠার শেষে থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, যেটা দাঁড়িয়ে রাখে যে আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এবং পরের পৃষ্ঠায় শুরুতে আসলে যে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সনমি কি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত শ্রেণীবিন্যাস যেখানে আলোচনা করা হয় সেটাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সনমি। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা, যে ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াস, এই মহাশয়টা আসলে দেখো, শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক। এবং শুধু শ্রেণীবিন্যাসেরই জনক না, শ্রেণীবিন্যাস যেখানে আলোচনা করা হবে না, শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যারও জনক কিন্তু ক্যারোলাস লিনিয়াস। কারণ তিনি সর্বপ্রথম গণ এবং প্রজাতি সম্পর্কে ব্যাখ্যা, গণ এবং প্রজাতি সম্পর্কে ব্যাখ্যা এবং দ্বিপদ নামকরণের সূচনা করেন। দ্বিপদ নামকরণের সূচনা করেন। তাহলে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এবং শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমিরও জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম গণ ও প্রজাতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং দ্বিপদ নামকরণের সূচনা করেন। তো তোমাদের এই দ্বিতীয় পৃষ্ঠাতে এখানে দেখো বলা আছে যে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রত্যাবর্তন করেন। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে যে এই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ আসলে কি? তো এইখানে উত্তর হিসেবে তোমরা আগের লাইনে এটুকু পড়তে পারো যে একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। এই যে ইম্পর্টেন্ট হলো এটা যে প্রথম অংশটি গণের হয়। প্রথমটা কি?
প্রথমটা গণের নাম, আর দ্বিতীয় অংশটি প্রজাতির নাম। এখন এই নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে। যেমন এখানে দেখো মানুষের বৈজ্ঞানিক নাম এখানে বলছে হোমো স্যাপিয়েন্স। তো হোমো স্যাপিয়েন্স যেটা মানুষের বৈজ্ঞানিক নাম, এটা দেখো যে কিন্তু দুইটা অংশে বিভক্ত, ঠিক আছে? হোমো একটা অংশ, স্যাপিয়েন্স একটা অংশ। এখন এই হোমো অংশটা কিন্তু গণ এবং স্যাপিয়েন্স অংশটা প্রজাতি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে গণ আর প্রজাতি আসলে কি? তো তোমরা দেখো এই জীবজগৎকে কিন্তু টোটাল 7টি অংশে ভাগ করা হয়েছে। জীবজগৎকে টোটাল কয়টি অংশে ভাগ করা হয়েছে? 7টি অংশে ভাগ করা হয়েছে। কি কি? জগৎ বা কিংডম, যেটা হলো সবার থেকে মানে প্রধান। তারপরে আছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এই যে দেখো জীবজগৎকে যে 7টি ধাপে ভাগ করা হয়, সেই 7টি ধাপ তোমরা মনে রাখবা: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো শেষের যে দুইটা ধাপ গণ এবং প্রজাতি, এই গণ আর প্রজাতিকে ব্যবহার করে কিন্তু দ্বিপদ নামকরণ করা হয়। তবে দ্বিপদ নামকরণ কাদের ব্যবহার করে করা হয়? গণ এবং প্রজাতি। তো গণ এবং প্রজাতি এই দুইটা ব্যবহার করে দ্বিপদ নামকরণ করা হয়। তাহলে দ্বিপদ নামকরণ কি? এই যে জীবের বৈজ্ঞানিক নাম এর যে দুইটা অংশ, প্রথমটা হলো গণ এবং দ্বিতীয়টি প্রজাতি। তো এই নামকরণ পদ্ধতিটাই হলো দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। এখন এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে বুঝছো, প্রত্যেকটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে। যেমন মানুষের হোমো স্যাপিয়েন্স, ওরকম অন্যান্য প্রাণীদেরও নানান বৈজ্ঞানিক নাম আছে। তো দেখো বৈজ্ঞানিক নাম ল্যাটিন শব্দে অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। বৈজ্ঞানিক নাম ল্যাটিন শব্দ অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এবার দেখো তোমাদের আরেকটা জিনিস দেখায়, অ্যানিমেলিয়া। ঠিক আছে? তো অ্যানিমেলিয়া আসলে কি? এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, হোক সেটা গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, কবুতর বা মানুষ, যা কিছুই থাকুক না, এই পৃথিবীর যত প্রাণী সবগুলো হলো অ্যানিমেলিয়ার রাজ্য অন্তর্ভুক্ত। ঠিক আছে? অ্যানিমেলিয়া এই রাজ্যটাকে মোট 3টা পর্বে কিন্তু ভাগ করা হয়, 33টা পর্বে ভাগ করা হয়। অ্যানিমেলিয়া এই রাজ্যটাকে টোটাল 33টা পর্বে ভাগ করা হয়। কিন্তু এই অ্যানিমেলিয়ার মধ্যে ইম্পর্টেন্ট দেখো, অ্যানিমেলিয়ার মধ্যে 33টা হলো মোট পর্ব। ঠিক আছে? মানে অ্যানিমেলিয়া জগতের মোট পর্ব হলো 33টা, কিন্তু এর মধ্যে প্রধান পর্ব আছে হলো 9টা। অ্যানিমেলিয়া জগতের মোট পর্ব 33টা, কিন্তু প্রধান পর্ব 9টা। এখন এই প্রধান 9টি পর্ব তোমরা যদি এখানে দেখো যে প্রধান 9টি পর্ব হলো পুরিফেরা, নিটারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তাহলে পৃথিবীর সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। অ্যানিমেলিয়া জগতের মোট পর্ব হলো 33টা, তার মধ্যে প্রধান পর্ব হলো 9টা। কি কি? পুরিফেরা, নিটারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এখন এই যে নামগুলো অনেক সময় দেখো উল্টাপাল্টা হয়ে যায় বা মনে থাকে, তো এই জন্যই ইটোস্প্রিন্টের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ট্রিক্স আছে। সেটা হলো তোমরা এই ছন্দ ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই নামগুলো মনে রাখতে পারো। যেমন তোমরা এটা আসলে একটা গল্পের মতো করে মনে রাখতে পারো। তো তোমরা এটা একটা মজার গল্প হিসেবে মনে রাখতে পারো। ধরো তোমার ক্লাসে তোমার এক টিচার তোমাকে মালা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে বলছে। ধরো একটা ফুলের মালা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে বলছে। তো সেই এক্সপেরিমেন্টটা তোমাকে করতেও হবে, আবার সেটার উপর পড়তেও হবে, তাই না? তো তুমি ধরো এক্সপেরিমেন্টটা করার আগে যে তোমার পড়তে হয় সেটা পড়ো বা এক্সপেরিমেন্টটা মানে করোই না, তাহলে কি করতে হবে? তোমাকে অবশ্যই হলো টিচারের যে পানিশমেন্ট, সে পানিশমেন্ট খাইতে হবে, টিচারের সাথে বকাঝকা দিবে। তো এটা থেকে কি করতে হবে? এটা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে স্কুল থেকে পালাইতে হবে। তো দেখো এখানে এইভাবে মনে রাখতে পারো যে মালার উপর
টিচার একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছিল, তোমরা সেটা মানে করনি বা পড়নি। এখন পড়নি পালাওনি, এবার মালায় নেই এবার একাই। ঠিক আছে, তো তোমরা ছন্দটা এরকম মনে রাখো, পড়নি পালাওনি মালায় নেই এবার একাই করো। তো পড়ো দিয়ে মনে রাখো পরিফেরা, তারপরে সরি, তারপরে নি দিয়ে নিডারিয়া, পালাও দিয়ে প্ল্যাটিহেলমিনথেস, নে দিয়ে নেমাটোডা, মলা দিয়ে মলাস্কা, এনে দিয়ে অ্যানালিডা, আবার দিয়ে আর্থ্রোপোডা, একাই একাই মেটালমাটা, আর করে দিয়ে কোলকাতা। তো তোমরা যদি এই লাইনটা বারবার কয়েকবার পড়ো যে পড়নে পালনে মানায় না বা একাই করো, আই গেস পরিফেরা নিডারিয়া প্ল্যাটিহেলমিনথেস নেমাটোডা অ্যানালিডা আর্থ্রোপোডা মলাস্কা একাই মেটালমাটা কোলকাতা এইভাবে মুখস্থ করার থাকে। যদি তোমাদের মনে না থাকে তাহলে এইভাবে ছন্দ দিয়ে আর কি মনে রাখতে পারো চাইলে। আর এমনিতে মুখস্থ হলে তো দেন ওইটাই অনেক ভালো। এটা যাদের মনে থাকে না শুধুমাত্র তাদের জন্য। তো আচ্ছা, আহ তারপরে এই যে এখানে আরেকটা আছে, তোমাদের যে কর্ডাটা আর কি পর্বটা আছে, এই কর্ডাটা পর্বে দুইটা কিন্তু উপপর্ব আছে, ইউরো কর্ডাটা সিগালো কর্ডাটা ভার্টিব্রা। তো এগুলো মনে রাখতে পারো, এই যে কর্ডার কার্ডটা ইউসুফ ভাইয়ের, ঠিক আছে, ধরো কোনো একটা আইডি কার্ড, সেই আইডি কার্ডটা ইউসুফ ভাইয়ের, তো কার্ডটা দিয়ে মনে রাখবা কর্ডাটা, ইউসুফের ইউ দিয়ে মনে রাখবা ইউরো কর্ডাটা, সুফ দিয়ে মনে রাখবা সেফালো কর্ডাটা, আর ভাইয়ের দিয়ে মনে রাখবা ভার্টিব্রা। তো যাই হোক, এইভাবে তোমরা অ্যানিমিলিয়ার আর কি যে প্রধান 9টি পর্ব আছে সেই 9টি পর্ব মনে রাখতে পারো। এবার মূল পাঠ্য বই আসি। এখানে আসলে ওইটাই বলা আছে যে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। তো এখানে দেখো যে মোট 33টি পর্ব রয়েছে, তবে 9টি হলো মেজর পর্ব, 9টি মেজর পর্ব। কি কি? পরিফেরা নিটারিয়া প্ল্যাটিহেলমিনথেস নেমাটোডা অ্যানালিডা আর্থ্রোপোডা মলাস্কা একানোডার্মাটা কর্ডাটা। ঠিক আছে, এবার আসি পরিফেরা, যেটা অ্যানিমেলিয়ার যে প্রধান মেজর পর্ব, সেই প্রধান মেজর পর্বের প্রথমটা। তো পরিফেরা পড়ার আগে আমরা হলো এর কিছু মানে জিনিস পড়ে নেই। যে পরিফেরা এরা মূলত এই যে স্পঞ্জ নামে পরিচিত, তারপরে অধিকাংশই সামুদ্রিক এবং এরা মূলত দলবদ্ধ হয়ে বসবাস করে। ঠিক আছে, এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে মনে রাখবো যে এরা সরলতম বহুকোষী, এরা টিস্যু গঠন করে না এবং এদের দেহে অসংখ্য ছিদ্রযুক্ত, ঠিক আছে, যেগুলোকে মূলত অস্ট্রিয়া বলে। তারপরে এরা টিস্যু গঠন করে না, তাই এদের মধ্যে কোনো সুগঠিত অঙ্গতন্ত্র থাকার প্রশ্নই ওঠে না। উদাহরণ দেওয়া আছে স্পঞ্জিলা বা স্কাইফা। ঠিক আছে, তো তোমাদের মূল বই আসলে এখানে বলা আছে যে পোরাস অর্থ ছিদ্র, পেরিস শব্দের অর্থ বহন, এই দুটি শব্দ থেকে আর কি পরিফেরা আসছে। তো সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত, সর্বত্র এদের পাওয়া যায়, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। আচ্ছা, আর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এরা সরলতম বহুকোষী, বহুকোষী হলো এরা টিস্যু গঠন করে না। তারপরে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে প্রাণীর সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে এবং কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না। আচ্ছা, উদাহরণ কি? স্পঞ্জিলা বা স্কাইফা। এবার তোমাদের আমি জিনিসটা বুঝিয়ে দিই। দেখো পরিফেরা আসলে কি, এই যে দেখো, জানি না তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দেখো, মূলত এই যে কর্নারে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো মূলত পরিফেরা পর্বের প্রাণী। ঠিক আছে, এরা অনেকটা স্পঞ্জের মতো আর কি হয়, যেমন আমরা বিভিন্ন থালা বাসন ধোয়ার ক্ষেত্রে যে স্পঞ্জ ইউজ করি না, ওই রকম টাইপের আর কি স্পঞ্জ জাতীয় হয়। যাই হোক, তো এরা মূলত অধিকাংশ সামুদ্রিক হয় এবং যেখানে আর কি এরা বসবাস করে দেখবা যে একসাথে অনেকগুলো আর কি
মানে উঠে আসছে, অনেকগুলো বসবাস করতেছে, মানে এরা অধিকাংশ দলবদ্ধ হয়ে বসবাস করে। তো এদের দেহের গঠনটা হলো এটা সরলতম বহুকোষী, এই জন্য এদের ভিতরে না কোনো টিস্যু গঠন করে না। মনে রাখবা পরিফেরা পর্বের প্রাণীদের ভিতরে কোনো টিস্যু গঠন হয়। যেহেতু এদের দেহে কোনো টিস্যুই গঠন হয় না, তাহলে মূলত ধরো বিভিন্ন অঙ্গ তন্ত্র এগুলো তো টিস্যু থেকেই তৈরি হয়, তাই না? তো যদি টিস্যুই তৈরি না হয় তাহলে এই অঙ্গতন্ত্র এগুলো কিভাবে তৈরি হবে বলো? তো সেই হিসেবে এদের দেহে কোনো সুগঠিত অঙ্গতন্ত্র এগুলোও থাকে না। অঙ্গতন্ত্র আসলে কি, যে দেখো, ধরো আমাদের দেহে আমাদের হাত পা এগুলো এক একটা অঙ্গ। তারপরে আমাদের ভিতরে ধরো হলো বিভিন্ন তন্ত্র আছে, যেমন পুষ্টিক তন্ত্র। তারপরে যেমন হলো আমাদের মনে করো এই যে পুরা খাদ্য গ্রহণ থেকে শুরু করে যে খাদ্য প্রসেসিং এর যে ব্যাপারটা, এটা পুষ্টিতন্ত্র তারা তো মানে নিয়ন্ত্রণ করে। তো এই যে দেখো বিভিন্ন অঙ্গতন্ত্র আমাদের মধ্যে আছে, কারণ কি বেসিক যে জিনিস আমাদের টিস্যু গঠন হয়, টিস্যু থেকে তো আস্তে আস্তে এই যে অঙ্গতন্ত্র এগুলো তৈরি হয়, কিন্তু এই পরিফেরা পর্বে প্রাণীদের ভিতরে কোনো টিস্যুই গঠন হয় না, এই জন্য মনে রাখবে এদের কোনো সুগঠিত অঙ্গতন্ত্র এগুলো থাকে না। আচ্ছা, এবং এদের দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। আসলে তোমাদের মনে রাখার জন্য এমনি বলি, জানার জন্য যে এই ছিদ্রযুক্ত অসংখ্য ছিদ্রগুলোকে আসলে অস্ট্রিয়া বলা হয়। তো এই যদি জুম করে দেখাই, এই যে দেখো, যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখবা যে হলো এই যে বিভিন্ন ছোট 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 গায়ের মধ্যে ছিদ্র আছে, হ্যাঁ। এই যে ছোট ছোট যে ছিদ্রগুলো দেখছো এগুলো মূলত অস্ট্রিয়া। মানে তোমরা জাস্ট মনে রাখবা যে অসংখ্য ছিদ্র থাকে আর কি দেহের মধ্যে, ঠিক আছে? এই তো স্পঞ্জটা আমার পরিচয় আছে। এবার হ্যাঁ, মূল পাঠ্য বইও তোমাদের দাগিয়ে দিলাম, এইভাবে দাগানো লাইনগুলো পড়বা। এবার আসি নিডারিয়ায়। দেখো নিডারিয়ার ভিতরে মনে রাখবা যে নিডোসাইট নামক কোষ থাকে। নিডারিয়ার ভিতরে নিডোসাইট নামক কোষ থাকে, এবং এর আগের নাম ছিল সিলেন্টারেটা। তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিডারিয়া পর্বের আগের নাম কি ছিল। তোমরা মনে রাখবা যে নিডারিয়া পর্বের আগের নাম ছিল সিলেন্টারেটা, এবং এদের অধিকাংশ প্রাণী সামুদ্রিক। নিডারিয়া পর্বের অধিকাংশ প্রাণী সামুদ্রিক হয়। আচ্ছা, এবার দেখো এর বৈশিষ্ট্য হচ্ছে কি বলছে, এরা ত্রিস্তরীয় ভ্রূণীয় কোষস্তর। এদের মধ্যে কি আছে, দ্বিস্তরীয় ভ্রূণীয় কোষস্তর। অর্থাৎ নিডারিয়া প্রাণী দ্বিস্তরীয়। নিডারিয়া কি, নিডারিয়া হলো দ্বিস্তরীয় বা ডিপোপ্লাস্টিক। আচ্ছা, এদের দেহে দুটি কোষস্তর থাকে, বাইরে থাকে এক্টোডার্ম। বাইরে কি থাকে, বাইরে থাকে এক্টোডার্ম, এবং ভেতরে থাকে এন্ডোডার্ম। বাহিরে থাকে এক্টোডার্ম, ভেতরের স্তর কি, ভেতরের স্তর এন্ডোডার্ম। এইবার এবং এই দুই স্তরের মাঝখানে জেলির মতো পদার্থ থাকে, যাকে বলে মূলত মেসোক্লিয়া। যাকে কি বলে, মেসোক্লিয়া বলে। এত কিছু লাগবে না তোমাদের, ফার্স্টে মূল বই থেকে আমি দাগিয়ে দিচ্ছি, তারপর স্লাইড থেকে তোমাদের পড়িয়ে দিচ্ছি আমি। দেখো মূল বইয়ে কি বলেছে, যে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থেকে এর নামকরণ করা হয়েছে, এবং আগের নাম কি, আগের নাম সিলেন্টারেটা। আচ্ছা, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, আমি যেভাবে দাগিয়ে দিচ্ছি এভাবে তোমরা দাগিয়ে পড়লে আশা করি তোমাদের আর কি এই জিনিসটা আরো ইজি হবে। আর বৈশিষ্ট্যের মধ্যে কি, যে দুটি ভ্রূণীয় কোষস্তর। বাইরেরটা কি, বাইরেরটা হলো এক্টোডার্ম, এবং ভেতরেরটা এন্ডোডার্ম। বাইরেরটা এক্টোডার্ম, ভেতরেরটা এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে, দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এবং এক্টোডার্মে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই নিডোসাইট কি করে, শিকড় ধরা, আত্মরক্ষা, চলন এগুলোতে কাজে দেয়, যেমন হাইড্রা, অবেলিয়া। তো এবার তোমাদের এখান থেকে পড়িয়ে দিই। আসলে দেখো, এই দ্বিস্তরীয় ভ্রূণীয় কোষ এটার মানে আসলে কি বোঝাচ্ছে। ভ্রূণীয় কোষ মূলত দ্বিস্তরীয় হয় অথবা ত্রিস্তরীয় হয়। যখন ত্রিস্তরীয় হয়, যেমন আমরা ধরো মানুষ, তারপরে উন্নত যে প্রাণীগুলো আছে এরা ত্রিস্তরীয় ভ্রূণ মানে কোষস্তর। কিন্তু এই যে নিডারিয়া এই পর্বের প্রাণীগুলো মনে রাখবা যে এরা দ্বিস্তরীয় ভ্রূণীয় কোষস্তর।
অর্থাৎ এদের মানে ভ্রূণের যে কোষটা, ওই ভ্রূণের কোষটা হলো এই 2 স্তর বিশিষ্ট হয়। মনে রাখবা যে বাইরে যে স্তরটা ভ্রূণীয় কোষের স্তরের, সেটা হলো এক্টোডার্ম, আর ভেতরে যে কোষের স্তরটা, সেই ভেতরের কোষের স্তরটা হলো এন্ডোডার্ম। এবং এই এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া আর কি থাকে। এটা তোমাদের জানার জন্য দিয়েছি, এটা হলো বইয়ে আর কি নাই, সে মেসোগ্লিয়া থাকে। সো এটা আসলে মানে মনে রাখতে হবে না, জাস্ট ইম্পর্টেন্ট হলো এই যে বাইরের স্তর এক্টোডার্ম এবং ভেতরের স্তর এন্ডোডার্ম, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে সিলিন্ডার। এদের দেহে একটি মাত্র দেহ গহ্বর থাকে, এদের দেহে একটি মাত্র দেহ গহ্বর থাকে, যাকে সিলিন্ডারন বলে। এই সিলিন্ডারনের কাজ কি? খাদ্য গ্রহণ, হজম ও বর্জ্য নির্গমনের কাজ করে এই সিলিন্ডার। আচ্ছা, আর নিডারিয়া প্রাণীর এক্টোডার্ম স্তরে বিশেষ এক ধরনের কোষ থাকে, যাকে নিউরোসাইট বলে। নিউরোসাইটের কাজ কি? আত্মরক্ষা, শিকার ধরা এবং চলাচলে সাহায্য করে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। আর উদাহরণ কি? হাইড্রা এবং অ্যাবেলিয়া। তো নিডারিয়া থেকে এই কয়টা জিনিস আর কি মনে রাখবা, তাহলে আশা করি হয়ে যাবে। এবার আসি পরেরটা, প্ল্যাটিহেলমিনথেস। তো দেখো তোমাদের যেটা মূল পাঠ্য বই আর কি প্ল্যাটিহেলমিনথেস সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে। যেমন এই যে প্ল্যাটি শব্দের অর্থ চ্যাপ্টা, হেলমিনথেস অর্থ ক্রিমি। ঠিক আছে, তোমরা সরি, এগুলো তোমরা জানার জন্য আর কি মনে রাখতে পারো যে প্ল্যাটি শব্দের অর্থ চ্যাপ্টা, হেলমিনথেস শব্দের অর্থ ক্রিমি, এবং এই শব্দ দুটো থেকে আর কি প্ল্যাটি হেলমিনথেস শব্দটা আর কি এসেছে। আচ্ছা, তো এই যে দেখো এখানে বিভিন্ন কিছু যে বলা আছে, ঠিক আছে, এত কিছু যেন তোমরা খুব ইজিলি পড়তে পারো, এই জন্য এই প্ল্যাটি হেলমিনথেসের ক্ষেত্রে এটা মনে করো মজার, কি বলবো, কিউট একটা ছন্দ দিয়ে আর কি পুরো প্ল্যাটি হেলমিনথেসের বৈশিষ্ট্যগুলো পড়িয়ে দেওয়া হয়েছে। এটা ইডুস প্রিন্টের পক্ষ থেকে, তো তোমরা চাইলে এই ট্রিক্সটা আর কি ফলো করে পড়তে পারো। তো তোমাদের পড়িয়ে দিচ্ছি আমি, যে একটা ছন্দ মনে রাখতে পারো প্ল্যাটি হেলমিনথেস এর বৈশিষ্ট্য মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো। সেটা হলো পরে ক্রিম মেখে শিখা, সরি, পরে ক্রিম মেখে কিউট শিখা উভয় চপ খেলো। পরের ক্রিম মেখে কিউট শিখা উভয় চপ খেলো। আচ্ছা, তো পরের দিয়ে মনে রাখতে পারো পরজীবী, পরের দিয়ে মনে রাখতে পারো পরজীবী। ক্রিম দিয়ে মনে রাখতে পারো ক্রিমি, মানে এরা হলো বিভিন্ন রকম কৃমি। এবং উদাহরণ মনে রাখবা যে যকৃত এবং ফিতা কৃমি হলো প্ল্যাটি হেলমিনথেসের উদাহরণ। আচ্ছা, এবার এই কিউট দিয়ে মনে রাখবা কিউটিকল, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কিউটিকল, কিউটিকল দ্বারা এরা আবৃত থাকে। এবং শিখা, শিখা দিয়ে মনে রাখবা এদের হলো শিখা অঙ্গ থাকে, এদের শিখা অঙ্গ থাকে যা এদের রেচনা। এবং উভয় দিয়ে মনে রাখবা এরা হলো উভলিঙ্গ, মানে এদের হলো স্বামী স্ত্রী, কোনোভাবে আর কি এদের ভাগ করা যায় না, এরা উভয় লিঙ্গ, মানে হিজড়া, সরি, মানে উভয় লিঙ্গ, এটা মনে রাখবা আর কি। আর চপ, চপ দিয়ে মনে রাখবা যে হলো এরা চ্যাপ্টা এবং চোষক অঙ্গ থাকে, চ্যাপ্টা বা চোষক অঙ্গ থাকে। তো এইভাবে আর কি তোমরা এই যে একটা ছন্দের মাধ্যমে প্ল্যাটি হেলমিনথেসের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলতে পারো। যে পরের ক্রিম মেখে কিউট শিখা উভয় চপ খেলো, অর্থাৎ পরজীবী, পরের থেকে পরজীবী, ক্রিম থেকে ক্রিমি, কিউট থেকে কিউটিকল, শিখা থেকে শিখা অঙ্গ, উভয় থেকে উভলিঙ্গ, চপ থেকে চ্যাপ্টা। এবার মূল পাঠ্য বইয়ে দেখো যে এই বৈশিষ্ট্যগুলো আসলে পাওয়া যায় নাকি। এই যে দেখো চপ থেকে চ্যাপ্টা এবং ওই উভয় থেকে উভলিঙ্গ, এটা। তারপরে প্রথমে বলা ছিল পরের, পর থেকে দেখা হয়েছে এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে থাকে। আর কিউট থেকে মনে করে দেখো কিউটিকল ছিল, কিউটিকল দ্বারা আবৃত। তারপরে এদের দেহে যে চোষক বা আংটা থাকে, এটা চপ থেকে মনে রাখবা। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যে এদের দেহে শিখা অঙ্গ থাকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এর ক্ষেত্রেও আসতে পারে। তো শিখা অঙ্গ আসলে কোন প্রাণীর দেহে থাকে? প্ল্যাটি হেলমিনথেসের ভিতরে শিখা অঙ্গ থাকে, এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, শিখা অঙ্গ আসলে কি কাজ করে? প্ল্যাটি হেলমিনথেসের আর কি যত বর্জ্য পদার্থ আছে সেগুলো নিষ্কাশনে আর কি শিখা অঙ্গ হেল্প করে। তো এটা মূলত এই যে রেচন অঙ্গ হিসেবে আর কি কাজ করে। আর এই যে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, এই জিনিসটা আসলে কেন দেখো, যে এদের পৌষ্টিকতন্ত্র কাজ কি? পৌষ্টিকতন্ত্র কাজ মূলত এই যে খাদ্য, মনে করো এই যে খাদ্যগুলো গ্রহণ করে সে খাদ্যগুলো হজম করা, খাদ্যগুলো শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে এইগুলোই আর কি।
তো দেখো এই জিনিসগুলো অনুপস্থিত দেখে কিন্তু এদের এই যে শিখা অঙ্গটা আর কি একটা বিশেষ অঙ্গ থাকে, যেটা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তো এই জিনিসগুলো আর কি মনে রাখবা প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। আর হলো ওই যে এই উদাহরণ দুইটা মনে রাখবা, যে যকৃত কৃমি এবং ফিটা কৃমি। এবার আসি পরের পরে পরের পর্বটা হলো নেমাটোডা। নেমাটোডা, আচ্ছা প্ল্যাটিহেলমিনথেসের ওখানে একটা ছবি দেওয়া ছিল, তোমরা যদি খেয়াল করে দেখো। এই যে দেখো চিপার মধ্যে কিউট একটা এটা একটা কি, এটা একটা ক্রিমি, বুঝছো? যে ক্রিমিটা দেখো একদম পুরো চ্যাপ্টা হয়ে আছে, ঠিক আছে? তো এটাই মনে করো এটাই মূলত প্ল্যাটিহেলমিনথেস, বুঝছো? আচ্ছা, তো এবার আসি নেমাটোডায়। নেমাটোডার ক্ষেত্রে নেমাটোডা বা নেমথেলমিনথেস, ঠিক আছে? এই যে কারণ এখানে দেখো মূল পাঠ্য বইয়ে কি বলা আছে, যে নেমাটোডা এর অনেকে একে নেমাথেলমিনথেস বলেও ডাকে। তো ওই জন্য নেমাটোডা বা নেমাথেলমিনথেস। নেমাটোডাকে অনেক সময় কি নামে ডাকা হয়? নেমাথেলমিনথেস নামে ডাকা হয়। আচ্ছা, এর নামের অর্থ কি? এই যে নেমা অর্থ সুতা, থেলমিনথেস অর্থ ক্রিমি, ঠিক আছে? এদিকে প্ল্যাটি অর্থ ছিল হলো চ্যাপ্টা, থেলমিনথেস অর্থ ক্রিমি, অর্থাৎ চ্যাপ্টা ক্রিমি। আর এটা হলো নেমা মানে সুতা, থেলমিনথেস অর্থ ক্রিমি, মানে এটা সুতার মতো ক্রিমি আর কি। এটা সুতার মতো ক্রিমি। এটা মানে স্বভাব অনেকে মানে বেশিরভাগই এটা হলো অন্তঃপরজীবী। অন্তঃপরজীবী মানে কি? যেটা দেহের ভিতরে বসবাস করে সেটা মূলত অন্তঃপরজীবী, আর যেটা দেহের বাহিরে বসবাস করে সেটা তো বহিঃপরজীবী, ঠিক আছে? তো এই নেমাটোডা ম্যাক্সিমামই অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। উদাহরণগুলো মনে রাখবা, যে গোল কৃমি, উদাহরণগুলো মনে রাখবা, গোল কৃমি, তারপরে ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি, এগুলো হলো নেমাটোডা। উদাহরণগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর বৈশিষ্ট্য ক্ষেত্রে মনে রাখবা যে হলো দেহ নলাকার, তারপরে এদের দেহ নলাকার, তারপরে দেহ পুরো মানে পুরো কিউটিকলের দ্বারা আবৃত থাকে, দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত থাকে। তারপরে দেহ গহ্বর, এখানে সিউডোসিলম, ঠিক আছে? এখানে দেহ গহ্বর মূলত কি সিউডোসিলম বা ছদ্ম দেহ গহ্বর। সিউডোসিলম বলতে আসলে কি বোঝায়? যে যে দেহ গহ্বরটা মনে করো সম্পূর্ণ না, অসম্পূর্ণ, সেটাই মূলত সিউডোসিলম। কিন্তু সম্পূর্ণ পরিপাকতন্ত্র এদের থাকে, মুখ পায়ে উভয়ে আছে। এদের শ্বসনতন্ত্র বা রক্ত সঞ্চালন তন্ত্র এদের নেই, এই জিনিসটা মনে রাখবা। সাধারণত এরা এক লিঙ্গ, অর্থাৎ পুরুষ অথবা স্ত্রী আলাদা করা যায়, এবং দেহ অখণ্ডায়িত, মানে এদেরকে খণ্ড খণ্ড ভাবে ভাগ করা যায় না। তো নেমাটোডার এইখানে দেখো, নেমা অর্থ সুতা, এই শব্দ থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। অনেক প্রাণী, বেশিরভাগই এরা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে। তারপরে উদাহরণগুলো এই যে গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি। বৈশিষ্ট্যের ক্ষেত্রে মনে রাখবা যে হলো দেহ নলাকার এবং পুরো ত্বক দ্বারা আবৃত। পুরো ত্বক বলতে এখানে কিউটিকল বোঝাচ্ছে। পৌষ্টিক নালী সম্পূর্ণ, কিন্তু মানে মুখ ও পায়ে ছিদ্র উপস্থিত, কিন্তু সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র এদের অনুপস্থিত। এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখবা যে এদের সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র অনুপস্থিত। তারপর সাধারণত এক লিঙ্গ এবং দেহ গহ্বর অনাবৃত, এবং প্রকৃত সিলোম নেই, মানে এরা হলো ওই যে সিউডোসিলোম, বা মানে কি বলে, এদের সিলোমটা অসম্পূর্ণ, ঠিক আছে? অসম্পূর্ণ সিলোমকে মূলত সিউডোসিলোম বলা হয়, এবং এদের দেহ গহ্বর অনাবৃত। আচ্ছা, এই যে গোল কৃমি বা চোখের কৃমি, উদাহরণ মনে রাখবা। এবার আসি পরবর্তী পর্ব, অ্যানেলিটাই। অ্যানালিটার ক্ষেত্রে তোমরা এখানে আসলে একটা কবিতার মতো ছন্দ দিয়ে তোমরা সহজে মনে রাখতে পারো। যে অ্যানালিটার ক্ষেত্রে দেখো একটা ছন্দ মনে রাখতে পারো, রিং রিং দেহ, রিং রিং, তারপরে হলো দেহ,
রিং রিং, তারপরে দেখো দেহ নলাকার, তারপরে নেফ্রিডিয়া আছে তার, দুঃখিত। তো অ্যানালিটার ক্ষেত্রে আসলে যে ছন্দটা বা কবিতাটা মনে রেখে খুব সহজেই আর কি এর বৈশিষ্ট্যগুলো পড়ে রাখতে পারো। এটা হলো এই যে রিং রিং দেহ নলাকার, নেফ্রিডিয়া আছে তার, এবং সীতা ধরে চলে কেঁচো ভাই, নাতিশীতোষ্ণ দেশে বাসা পাই। ঠিক আছে? তো যদি অ্যানালিটার নামের উৎপত্তিটা দেখতে চাই, তাহলে অ্যানুলাস শব্দ থেকে মূলত অ্যানালিটা, দুঃখিত একটু ইন্টারাপ্টের জন্য। অ্যানালিটার যদি নামের উৎপত্তি সম্পর্কে জানতে চাই, ঠিক আছে, তো দেখো অ্যানুলাস শব্দ থেকে মূলত অ্যানালিটা মানে নামটা এসেছে। অ্যানুলাস মানে কি? অ্যানুলাস মানে ছোট ছোট বলয় বা রিং, এবং তাই এদের দেহ খন্ড খন্ড বলয়ের মতো। এই যে দেখো এখানে অ্যানালিটা একটা প্রাণীর কিন্তু এখানে একটা ছবি আছে, এটা একটা কেঁচো বলে, ঠিক আছে? তো এই কেঁচোটার দেখো পুরো বডিটা কিন্তু বিভিন্ন খন্ড 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 অংশীভূত, ঠিক আছে? তো এই যে অ্যানুলাস মানে কি? অ্যানুলাস মানে হলো এই বিভিন্ন ছোট ছোট বলয় বা রিং, ঠিক আছে? তো এই অ্যানালিটা পর্বের প্রাণীগুলোরও যেহেতু হলো দেহটা বিভিন্ন ছোট ছোট বলয় বা রিং এর মধ্যে থাকে, সেহেতু এটাকে অ্যানালিটা বলা হয়। তো দেখো এর বাসস্থান কি? এটা হলো মানে বেশিরভাগ সময় ওই নাতিশীতোষ্ণ বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে আর কি এদেরকে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা আসি ছন্দটায়। দেখো রিং রিং দেহ নলাকার, নেফ্রিডিয়া আছে তার, সীতা ধরে চলে কিছু ভাই, নাতিশীতোষ্ণ দেশে বাসা পায়। তো দেখো তোমরা এখানে যে ছন্দটা দেখছো, যে অ্যানেলিডা পর্বের প্রাণীগুলো এই ছন্দের মাধ্যমে আর কি সহজে মনে রাখা যায়। তো ছন্দ কি? রিং রিং দেহ নলাকার, নেফ্রিডিয়া আছে তার, সীতা ধরে চলে কেঁচো ভাই, নাতিশীতোষ্ণ দেশে বাসা পায়। তো এই নাতিশীতোষ্ণ, সরি প্রথম থেকে দেখায় যে রিং রিং, রিং রিং বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখো যে রিং রিং বলতে এই যে এদের দেহ কিন্তু বিভিন্ন খন্ড খন্ড বলয়ের মতো, এদের দেহ বিভিন্ন খন্ড খন্ড বলয়ের মতো বা রিং এর মতো, ঠিক আছে? এই যে রিং রিং বলতে এই যে দেহ যে বিভিন্ন খণ্ডায়িত, এটাই কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো দেহ নলাকার, দেহ নলাকার বলতে কি বোঝাচ্ছে? এদের দেহ নলাকার, ঠিক আছে? এই যে দেখো বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। তারপরে নেফ্রিডিয়া আছে তার, এই যে দেখো এই অ্যানেলিডা পর্বের প্রাণীদের একটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য, এদের নেফ্রিডিয়া নামক একটা বিশেষ রিচন অঙ্গ আছে। এদের নেফ্রিডিয়া নামক একটা বিশেষ রিচন অঙ্গ। নেফ্রিডিয়া আছে তার, সীতা ধরে চলে কিছু ভাই। তো দেখো এখানে সীতা দিয়ে মনে রাখবে কি, এদের প্রতি খণ্ডে সীতা নামক একটা বিশেষ কোষ থাকে, যেটা কিন্তু চলাচলে সাহায্য করে, বুঝছো? তো সীতা দিয়ে মনে রাখবা সীতা, ঠিক আছে? আর এই যে নাতিশীতোষ্ণ দিয়ে মনে রাখবা যে এটা এই যে নাতিশীতোষ্ণ বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে আর কি এরা বসবাস করে। আর আরেকটা জিনিস মনে রাখবা যে এদের হলো রক্ত সংবহন তন্ত্র উন্নত, অর্থাৎ বদ্ধ রক্ত সংবহন, মানে যে রক্ত সংবহন তন্ত্রগুলো বদ্ধ হয় সেগুলো উন্নত হয়। উদাহরণ হিসেবে এই কেঁচোটির মনে রাখবা আর কি। কারণ মূল পাঠ্য বই থেকে তোমাদের দেখিয়ে দেয়, এই যে অ্যানেলিডা, এটা হলো অ্যানুলাস শব্দ থেকে এসেছে। তারপরে এরা নাতিশীতোষ্ণ বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এরা বসবাস করে। আচ্ছা, আর বৈশিষ্ট্যের মধ্যে দেহ নলাকার, রিং রিং অর্থাৎ খণ্ডায়িত, তারপরে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে, এবং প্রতি খণ্ডে সীতা কোষ থাকে, ঠিক আছে? স্পেসিফিক ভাবে একটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট যে জোকে কিন্তু এরা, জোক কিন্তু অ্যানেলিডা পর্বের প্রাণী হলো এর কিন্তু এই সীতা কোষ থাকে না,
ঠিক আছে, শীতল আসলে কি করে? শীতল আসলে চলাচলে সাহায্য করে, যেমন কেঁচো এবং চোখ। এবার আমরা আসি আর্থ্রোপোডা পর্বে। তো আর্থ্রোপোডা পর্বের আসলে এই আর্থ্রোপোডার যদি আমরা নামের উৎপত্তি দেখি, তাহলে এই অর্থ অর্থ সন্ধি, অর্থ অর্থ সন্ধি এবং পোডাস অর্থ পা, অর্থ অর্থ সন্ধি, পোডাস অর্থ পা, এই দুটি থেকে আসলে আর্থ্রোপোডা নামের উৎপত্তি। তো যার মানে অর্থ দ্বারাই সন্ধিযুক্ত পা বিশিষ্ট। আচ্ছা, এই আর্থ্রোপোডার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, যে পুরো প্রাণী জগতের মধ্যে সর্ববৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা। পুরো প্রাণী জগতের মধ্যে সর্ববৃহত্তম পর্ব কি? আর্থ্রোপোডা। তো এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য মনে রাখার জন্য আমরা আরেকটি মজার ছন্দ দিয়ে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। কি? সন্ধি পা আর্থ্রোপোডা ভাই দেহে 3টা ভাগ পায়: কাইটিন খোলস, মালপিজিয়াই নালী, হিমোসিলে রক্তখালী। আবারও বলছি, সন্ধি পা আর্থ্রোপোডা ভাই দেহে 3টা ভাগ পায়: কাইটিন খোলস, মালপিজিয়াই নালী, হিমোসিলে রক্তখালী। তো এই যে সন্ধি পা দিয়ে আসলে কি মনে রাখবো? সন্ধি পা দিয়ে আমরা মনে রাখবো যে এদের দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। ঠিক আছে, সন্ধি পা দিয়ে মনে রাখবো এদের দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। তো সন্ধি পা আর্থ্রোপোডা পায় দেহে 3টা ভাগ পায়। তো এই 3টা ভাগ দিয়ে আমরা মনে রাখবো যে এদের দেহ বিভিন্ন যে ট্যাগমাটায় বিভক্ত বা 3টা ভাগে বিভক্ত। কি কি? এই যে মস্তক, তারপরে বক্ষ আর উদর। ঠিক আছে, তো এই যে সন্ধি পা আর্থ্রোপোডা পাই, সন্ধিতে আমরা মনে রাখবো সন্ধিযুক্ত উপাঙ্গ আছে। তারপরে দেহে 3টা ভাগ পাই, এই 3টা ভাগ দিয়ে মনে রাখবো যে এদের দেহ 3টা ভাগে বিভক্ত। কি কি? মস্তক, বক্ষ এবং উদর। তারপরে দেখুন কাইটিন খোলস। কাইটিন খোলস দিয়ে আমরা মনে রাখবো যে এদের দেহ নরম হলেও বাইরে থেকে কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ। এই যে এদের শরীরের বাহিরে যে শক্ত আবরণটা থাকে, সেটা হলো কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ। ঠিক আছে, আর আরেকটা কি? কাইটিন খোলস, মালপিজিনালি। মালপিজিনালি দিয়ে আমরা মনে রাখবো যে এদের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনে আসবে যে হলো মালপিজিয়ান নালিকা কোন পর্বের প্রাণীদের থাকে, তখন কিন্তু অ্যান্সার করতে হবে যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আচ্ছা, আর আরেকটা কি? হিমোসিলা রক্ত থাকে, অর্থাৎ এদের দেহ গহ্বর রক্তপূর্ণ, যাকে হিমোসিল বলে। এদের দেহ গহ্বর রক্তপূর্ণ, যাকে হিমোসিল বলে। ঠিক আছে, এই ছন্দ দিয়ে আমরা খুব সহজে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। যদি মূল বই থেকে দেখি, তাহলে এই যে এখানে বলা আছে যে আর্থ শব্দের অর্থ সন্ধি, পোডা শব্দের অর্থ পা। এই দুটি শব্দ থেকে মূলত আর্থ্রোপোডার সঙ্গে মানে আর্থ্রোপোডা পর্বের নাম করা। তো এই পর্বের হলো, এটা হলো প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব। আচ্ছা, আর বৈশিষ্ট্য যদি দেখি, এদের সন্ধিযুক্ত যে বিভিন্ন উপাঙ্গ থাকে। তারপরে শরীর হলো 3টি অংশে বিভক্ত। পুরো শরীর মক্ষ, বক্ষ, উদর এই 3টি অংশে বিভক্ত। মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। এটা গুরুত্বপূর্ণ যে মাথার উপরে একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে। তারপরে নরম দেহ কাইটিন সমৃদ্ধ। তারপরে রেচনাঙ্গ হলো মালপিজিয়ান নালিকা এবং দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে। রক্তপূর্ণ গহ্বর হিমোসিল থাকে। উদাহরণগুলো মনে রাখতে হবে যে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, ঘাস ফড়িং, কাঁকড়া এই টাইপের আর কি। ঠিক আছে, তো আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? যাদের প্রত্যেকে মাথার উপরে কিন্তু অ্যান্টেনা থাকবে। যেমন এই যে তেলাপোকার মাথার সামনে অ্যান্টেনা, তারপরে প্রজাপতির মাথার সামনে অ্যান্টেনা। তো এই যে এগুলো আর কি, এদের অ্যান্টেনা থাকবে। ঠিক আছে, তো এবার পরবর্তী পর্বে আসি। পরবর্তী পর্ব হলো মোলাস্কা। মোলাস্কা শব্দটি এসেছে মূলত মলস্কাস শব্দ থেকে, যার অর্থ হলো নরম। ঠিক আছে, অর্থাৎ এরা হলো নরম দেহ বিশিষ্ট প্রাণী। মোলাস্কা কি? মোলাস্কা মূলত নরম দেহ বিশিষ্ট প্রাণী। মোলাস্কা কি? মোলাস্কা নরম দেহ বিশিষ্ট প্রাণী।
এদের বিশেষ পরিচয়, এরা কিন্তু প্রাণী জগতের সব থেকে দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব বা সবচেয়ে বড় পর্ব কি ছিল? আর্থ্রোপোডা। আর দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রাণী জগতের সেটা হলো মোলাস্কা। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে এরা হলো নরম দেহ, অবিভক্ত, তারপরে এদের সাধারণত একটি শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, যেটা মূলত এই যে ম্যান্টেল, ঠিক আছে, এই যে দেহের বাইরে যে শক্ত আবরণী থাকে, ঠিক আছে, এটাকে মূলত ম্যান্টেল বলে, যেটা এখানে উল্লেখ করা নাই বা বইয়ে দেওয়া নাই, জানার জন্য বললাম। তো এই যে দেহ সাধারণত একটি শক্ত খোলস দ্বারা আবৃত। আচ্ছা, পেশিবহুল পা বা মাস্কুলার ফুট থাকে, যেটা দিয়ে এরা চলাচল করে। শ্বসন কার্য সম্পূর্ণ করে ফুলকার মাধ্যমে জলজ অবস্থায়, আর ফুসফুসের মাধ্যমে পানি, মানে এই কি বলে, স্থলে থাকার সময়। আচ্ছা, দেহ সাধারণত 3 ভাগে বিভক্ত, সেটা হলো মাথা, বেসল পা এবং ভিসরাল মাস বা অভ্যন্তরীণ অঙ্গসমস্ত। উদাহরণ কি? শামুক এবং ঝিনুক। মূল পাঠ্য বই থেকে যদি দেখিয়ে দিই তাহলে দেখো, এই যে মলুস্কাস এখান থেকে আর কি এসেছে, যার অর্থ হলো নরম, ঠিক আছে। এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রাণী জগতের কি দ্বিতীয় বৃহত্তম পর্ব। এবং বৈশিষ্ট্যগুলো মনে রাখবা যে শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, পেশিবহুল পা দিয়ে চলাচল করে, তারপর ফুসকা অথবা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। যদি পানিতে থাকে তাহলে সেটা হলো ফুলকার মাধ্যমে, আর যদি স্থলে থাকে বা মাটিতে থাকে তাহলে সেটা ফুসফুসের মাধ্যমে আর কি, যেমন শামুক ছিল। আচ্ছা, এবার পরবর্তী পর্বে আসি, সেটা হলো একাইনোডার্মা। যদি নামের উৎপত্তি দেখি তাহলে এই যে একিনোস শব্দের অর্থ হলো কাঠ এবং ডার্মা শব্দের অর্থ টক। এই একিনোস আর ডার্মা এই দুটা মানে গ্রিক ওয়ার্ড মিলিয়ে আর কি এই একাইনোডার্মাটা, অর্থাৎ এর অর্থ দ্বারাই হলো কাঁটাযুক্ত ত্বক বিশিষ্ট, ঠিক আছে। তো এদের বিশেষ পরিচয় হলো এই পর্বের প্রাণী প্রায় সবগুলো সামুদ্রিক হয় এবং অধিকাংশ মুক্তজীবী হয়। মুক্তজীবী বলতে এরা নিজেরা বসবাস করে আর কি, এদের খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভর করতে হয় না। তো বৈশিষ্ট্যর দিকে যদি দেখি, এদের দেহ ত্বক কাঁটাযুক্ত, ঠিক আছে। দেহ সাধারণত 5টি সমান ভাগে বিভক্ত, তাই একে পঞ্চ অরীয় প্রতিসাম্য বলা। এই যে ধরো তারা মাছ, ঠিক আছে, দেখো এর দেহ কিন্তু মানে সমান অংশে বিভক্ত, ঠিক আছে। এই যে নিচেরটা বিশেষ করে দেখো, এর দেহ কিন্তু 5টা সমান অংশে বিভক্ত। এবং আমি এদের যেদিক থেকে কাটি না কেন, মানে যেদিক থেকে মাঝখান বরাবর কাটি না কেন, দেখবা যে এরা মানে দিন মানে চারিদিকে সমান হয়। ধরো এই যে এখান থেকে মাঝখান দিয়ে কাটলাম, ঠিক আছে, তাহলে দুই দিক দিয়ে সমানই হবে। তারপরে এদিক থেকে যদি মাঝখান দিয়ে কাটি, দুই দিকে সমানই হবে। আবার এদিক থেকে যদি মাঝখান দিয়ে কাটি, দুই দিকে সমানই হবে। তো এই যে দেখো, এই জন্য মানে এদেরকে পঞ্চ অরীয় প্রতিসাম্য বলা হয়। আচ্ছা, এদের বিশেষ জল সংবহন তন্ত্র থাকে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে, বুঝছো। তারপরে এদের নালিকা পথ থাকে, যেটার মাধ্যমে এরা মূলত চলাচল করে। তারপরে এটা পূর্ণাঙ্গ প্রাণীতে ওরাল বা অ্যাবোরাল পৃষ্ঠতে নির্ণয় করা যায়, কিন্তু স্পষ্ট মাথা নেই, যেমন তারা মাছ, সামুদ্রিক শসা। এবার মূল পাঠ্য বই থেকে দেখি যে একিনোস শব্দের অর্থ কাটা, ডার্মা শব্দের অর্থ ত্বক, ঠিক আছে। এই দুটো মিলে মূলত একেন্ডোডার্মাটা, অর্থাৎ কাঁটাযুক্ত প্রাণী। এরা অধিকাংশই হলো মুক্তজীবী প্রাণী। এদের দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান ভাগে বিভক্ত, তাই এরা পঞ্চ অরীয় প্রতিসাম্য। এদের পানি সংবহন তন্ত্র থাকে, বিশেষ পানি সংবহন তন্ত্র, এবং নালীপথের সাহায্যে এরা চলাচল করে। তাহলে একেন্ডোডার্মাটা পর্বে প্রাণীরা কিসের মাধ্যমে চলাচল করে? সেটা হলো নালীপথের মাধ্যমে চলাচল করে। আর পূর্ণাঙ্গ প্রাণীতে এই যে অঙ্কীয় বা পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। পূর্ণাঙ্গ প্রাণী মানে এরা যখন একদম পূর্ণ অবস্থায় থাকে তখন এদের মানে অক্ষীয় এবং পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়। অক্ষীয় মানে মনে করো যে বুকের যে সাইডটা আর কি, আর পৃষ্ঠদেশ বলতে গেলে পিঠের যে সাইডটা আর কি। বুকের সাইড কোনটা, পিঠের সাইড কোনটা, এটা চিহ্নিত করা যায়, কিন্তু মাথা কোন দিকে সেটা আর কি নির্ণয় করা যায় না। কারণ যদি দেখো এই 5 দিকে তো 5 মানে একই রকম, তাই না? এই জন্য আর কি কোন দিকে মাথা ওটা বোঝা যায় না। তো যেমন তারা মাছ, তারপর সামুদ্রিক শসা। আচ্ছা, এবার আমরা আসি
মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। এতক্ষণ যেগুলো পড়লাম সবগুলো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস ছিল। আর এবার শুরু হবে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। সকল মেরুদণ্ড প্রাণী এই করডাটা পর্বের অন্তর্ভুক্ত। সকল মেরুদণ্ড প্রাণীকে এই করডাটা পর্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো করডাটা পর্বের যদি নামের উৎপত্তি দেখি তাহলে করডা শব্দ এসেছে মূলত, মানে করডাটা শব্দটা এসেছে করডা শব্দ থেকে, যার অর্থ হলো মূলত রজ্জু বা নালী। ঠিক আছে, এর অর্থ কি? রজ্জু সদৃশ গঠনযুক্ত প্রাণী। ঠিক আছে, তো বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি দেখি, করডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড থাকে, যেটা ভ্রূণ অবস্থায় বা সারা জীবন পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড থাকতে পারে। নটোকর্ড হলো একটি নরম, নমনীয়, দন্ডাকার দৃঢ় অঙ্গ। নটোকর্ড কি? নটোকর্ড হলো একটি নরম, নমনীয়, দৃঢ়াকার দৃঢ় মানে দণ্ডাকার দৃঢ় অঙ্গ। ঠিক আছে, যেটা মূলত এই যে স্পাইনাল কর্ড বা মানে মেরুদণ্ডটাকে আর কি বোঝায়। তারপরে এদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপরে গলবিলীয় ফুলকাছিদ্র এদের থাকে এবং দেহ সাধারণত দ্বিপার্শ্বী প্রতিসংযুক্ত, যেমন মানুষ। তারপরে মূল বই থেকে বৈশিষ্ট্যগুলো দেখি। এই যে করডাটা শব্দটা আসছে করডা শব্দ থেকে, যার অর্থ রজ্জু অথবা নালী। এটা পৃথিবীর সকল পরিবেশে আর কি বসবাস করতে পারে। তো বৈশিষ্ট্যগুলো যদি দেখি, যে এই পর্বের প্রাণীরা সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশে বরাবর নটোকর্ড অবস্থান করে। পৃষ্ঠীয় দেশ বরাবর কি নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড কি? এটি নরম, নমনীয়, দণ্ডাকার বা দৃঢ় অখণ্ডিত অঙ্গ। পৃষ্ঠদেশ একক বা ফাঁপা স্নায়ুরজ্জু বিশিষ্ট এবং সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে, এই যে এখানে যেটা বলছিলাম, যে গলবিলীয় ফুলকা ছিদ্র জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। তো এই কয়টা বৈশিষ্ট্য বিশেষভাবে মনে রাখবা। তো এবারে করডাটা পর্বের কিন্তু শ্রেণী বিভাগ আছে। ঠিক আছে, করডাটা পর্বে তিনটি উপপর্বে ভাগ করা যায়, সেটা হলো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। এই কর্ডাটা পর্বকে তিনটে পর্বে ভাগ করা হয়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা। তো এটা মনে রাখার জন্য তোমরা একটা ট্রিক্স আর কি এটা ইউনেস্কোর পক্ষ থেকে যেটা মনে রাখতে পারো, যে কার্ডটা ইজ ভাইরাল। ঠিক আছে, কার্ড দিয়ে আমরা মনে রাখবো যে কর্ডাটা, ইউসুফের ইউ দিয়ে মনে রাখবো যে ইউরোকর্ডাটা, ইউ দিয়ে মনে রাখবো ইউরোকর্ডাটা। তারপরে ইউ দিয়ে মনে রাখবো ইউরোকর্ডাটা। আর সুফের সু দিয়ে মনে রাখবো, বা সুফ দিয়ে মনে রাখবো সেফালোকর্ডাটা। আর ভাইয়ের ভাই দিয়ে মনে রাখবো ভার্টিব্রেটা। আচ্ছা, এবার দেখো ইউরোকর্ডাটা আসলে কি। এটা লার্ভা অবস্থায় লেজের নটোকর্ড থাকে। লার্ভা অবস্থায় ইউরোকর্ডাটা লেজের নটোকর্ড থাকে। লার্ভা অবস্থায় ইউরোকর্ডাটা লেজের নটোকর্ড থাকে এবং লার্ভা অবস্থায় এদের পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এটা কিন্তু বলছে শুধু লার্ভা অবস্থায়, মানে অন্য কোনো অবস্থায় ওই পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে না। ঠিক আছে, এবং প্রাথমিক অবস্থায় এদের গলবিলীয় ফুলকাছিদ্র থাকে। উদাহরণটা ইম্পর্টেন্ট মনে রাখবা, অ্যাসকিডিয়া। উদাহরণটা ইম্পর্টেন্ট মনে রাখবা, অ্যাসকিডিয়া। এবার দেখো সেফালোকর্ডাটা কি সারা জীবনের নটোকর্ড থাকে। সেফালোকর্ডাটা সারা জীবন নটোকর্ড থাকে এবং এদের দেহ দেখতে মাছের মতো। দেহ দেখতে কাদের মতো? মাছের মতো। এবং পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং ফুলকা থাকে। পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং ফুলকা থাকে। উদাহরণ ব্রাঞ্চিওস্টোমা, এটা মনে রাখবে। আচ্ছা, এবং
প্রধান মেরুদণ্ডের প্রাণী আসলে কারা? এই ভার্টিব্রাটাই আসলে প্রধান মেরুদণ্ডের প্রাণী হিসেবে কিন্তু পরিচিত। ঠিক আছে, যে ভ্রূণ অবস্থায় নটকট থাকে, পরে তা কোষেরুকা বা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। এটা খুবই ইম্পর্টেন্ট যে ভার্টিব্রাটা পর্যায়ের প্রাণীদের ভ্রূণ অবস্থায় নটকট থাকে এবং পরে তা এই কোষেরুকা দ্বারা প্রতিস্থাপিত হয় বা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তো এদেরকে উন্নত মস্তিষ্ক এবং অঙ্গতন্ত্র থাকে, যেমন মানুষ, ব্যাঙ, মাছ। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ভার্টিব্রাটা যে উপপর্ব, আচ্ছা তোমার মূল বইয়ে এটা পড়িয়ে দেয় যে মূল বইয়ে এই যে কর্ডাটা পর্বতে কিন্তু উপপর্বে ভাগ করা হয়। ইউরোকর্ডাটা কি, এটা প্রাথমিক অবস্থায় ফুলকারন্ত থাকে, মানে যখন একদম ছোট অবস্থায় তখন ফুলকারন্ত থাকে, বড় হলে থাকে না। এবং প্রাথমিক অবস্থায় পৃষ্ঠীয় পাপা স্নায়ুরজ্জিত, ঠিক আছে, অর্থাৎ বড় হলে কিন্তু এদের থাকে না। শুধু লার্ভা দশায় এদের লেজে নটকট থাকে, অর্থাৎ বড় হলে এদের লেজে কিন্তু নটকট থাকে। এই উদাহরণটা মনে রাখবো যে অ্যাস্কেডিয়া, সেফালোপডটা এদের সারা জীবনে দেহের মধ্যে নটকট থাকে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে কোন প্রাণীর দেহে সারা জীবনে নটকট থাকে, তাহলে কিন্তু সেটা উত্তর আসবে শুধুমাত্র সেফালোপডটা, ঠিক আছে। এবং এটা দেখতে মাছের মতো হয়। ওই উদাহরণটা মনে রাখবো যে ব্র্যাঞ্চিওস্টোমা, ঠিক আছে, উদাহরণটা মনে রাখবো। আর যত মেরুদণ্ড প্রাণীগুলো কিন্তু আসলে হলো যে ভার্টিব্রাটার অংশ, ঠিক আছে। আচ্ছা, তো এই মেরুদণ্ডের প্রাণী বা ভার্টিব্রাটাকে কিন্তু 7টা শ্রেণীতে ভাগ করা হয়, ঠিক আছে। ভার্টিব্রাটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়। মেরুদণ্ডের প্রাণী বা ভার্টিব্রাটাকে 7টা শ্রেণীতে ভাগ করা হয়। কি কি এটা মনে রাখার জন্য তোমরা ইডিস পয়েন্টের পক্ষ থেকে একটা ট্রিক্স মনে রাখতে পারো, যে সাইকেল কন্ডা অস্থির ভাই উভচর পাখির স্তন নাই। ঠিক আছে, জাস্ট একটা ছন্দ মনে রাখো আর কি। ঠিক আছে, সাইকেল দিয়ে মনে রাখবা সাইক্লোস্টোমাটা, তারপরে এখানে উদাহরণ সহ আমি দিয়ে দিয়েছি। তারপরে কন্ডাতে মনে রাখবা কন্ড্রিকথিস, অস্থির দিয়ে মনে রাখবা অস্থিওথিস, তারপরে উভ দিয়ে মনে রাখবা উভচর, স্বর দিয়ে মনে রাখবা সরীসৃপ, তারপরে পাখির দিয়ে মনে রাখবা পক্ষীকুল, আর স্তন্যপায়ী, স্তন দিয়ে মনে রাখবা স্তন্যপায়ী। তাহলে এই 7টা হলো ভার্টিব্রাটার শ্রেণী। তাহলে ভার্টিব্রাটার 7টা শ্রেণী আমরা কিভাবে মনে রাখতে পারি? সাইকেল কোন্ডা অস্থির ভাই উভচর পাখির স্তন্যনায়, সাইক্লোস্টোমাটা কন্ড্রিকথিস অস্টিওথিস, তারপরে উভচর সরীসৃপ পক্ষীকুল স্তন্যপায়ী। আচ্ছা, এবার আমরা আসি যে 7টা যে শ্রেণী, ঠিক আছে, 7টা শ্রেণীর মধ্যে কোনটা কি। তো এই যে দেখো, এই যে অস্থিকথিস, তারপরে হলো যে কন্ড্রিকথিস, সাইক্লোস্টোমাটা, এই প্রথম যে 3টা শ্রেণী আছে এগুলো মূলত মাছের মতো, তো এই 3টাকে একসাথে করে নিয়েছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। কি কি? সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস। তো সাইক্লোস্টোমাটার ক্ষেত্রে মনে রাখবা যে এদের দেহটা লম্বাতে হয়, এদের দেহ লম্বাটা হয় এবং মুখ ছিদ্র গোলাকার, চোয়ালহীন। এবং এদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা জিনিস যে এদের কোনো জোড়া পাখা থাকে না, এদের কোনো জোড়া পাখা থাকে না, ঠিক আছে। এবং এদের কোনো জোড়া পাখা থাকে না, তবে উল্কা ছিদ্র থাকে, ঠিক আছে। এবং উদাহরণ মনে রাখবা পেট্রোমাইসন, উদাহরণ কি? পেট্রোমাইসন, উদাহরণ পেট্রোমাইসন। তাহলে সাইক্লোস্টোমাটার উদাহরণ পেট্রোমাইসন, এটা মনে রাখবে। এবার কন্ড্রিকথিসের ক্ষেত্রে যদি বলে, কন্ড্রিকথিস এরা মূলত সমুদ্রে বসবাস করে, এদের কঙ্কাল তরুণাস্থিময় হয় এবং মুখ ছিদ্র কিন্তু অঙ্কীয় দেশে, ঠিক আছে। তাহলে কন্ড্রিকথিসের মুখ ছিদ্র কোথায় থাকে? অঙ্কীয় দেশে থাকে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট একটা জিনিস যে এদের দেহ কিন্তু প্ল্যাকয়েড আইস দিয়ে আবৃত, ঠিক আছে। তোমার এখানে এদের দেহ প্ল্যাকয়েড আইস দিয়ে আবৃত, এবং এই প্ল্যাকয়েড আইস শুধুমাত্র কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য, এবং এই প্ল্যাকয়েড আইস ছাড়া তোমাদের যতগুলো মানে আইসের কথা প্রশ্ন করবে, যে সাইক্লোয়েড, ক্যানোয়েড, টিনোয়েড, এগুলো হলো কিসের বৈশিষ্ট্য? মনে রাখবো যে এটা অস্টিওথিসের বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই প্ল্যাকয়েড আইসটা কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য, আর সাইক্লোয়েড, ক্যানোয়েড, টিনোয়েড এগুলো হলো অস্টিওথিসের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে এদের ক্ষেত্রে মাথার দুই পাশে এদের 7 জোড়া কানক থাকে, এদের মাথার দুই পাশে 7 জোড়া কানক থাকে, সরি ফুলকা ছিদ্র থাকে, কিন্তু এদের কোনো কানক থাকে না।
এদের মাথার দুই পাশে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে কিন্তু কোনো কানকোর থাকে না, এবং এদের লেজ দুটি অংশে বিভক্ত। তো দেখো এদের লেজ হলো দুটি অংশে বিভক্ত। এদের লেজ কি দুটি অংশে বিভক্ত, এই জন্য এদেরকে হেটেরোসার্কাল বলে। আর এই অস্টিওথিসের ক্ষেত্রে লেজ কিন্তু দুটি অংশ একই, তাই এদের লেজটা হোমোসার্কেল। তাহলে কন্ড্রিকথিসের লেজ হেটেরোসার্কেল, অস্টিওথিসের লেজ হোমোসার্কেল। আর উদাহরণগুলো মনে রাখবা, এই যে হাঙ্গর, করাত মাছ, হাতুড়ি মাছ, এগুলো হলো কন্ড্রিকথিস। আর অস্টিওথিস যদি পড়ি তাহলে এদের হলো অধিকাংশ প্রাণী হলো এই যে স্বাদু পানীয় প্রাণী, ঠিক আছে। এবং এদের হলো ফুলকা ছিদ্র, মাথার দুই পাশে 4 জোড়া হলো ফুলকা ছিদ্র থাকে, আর কন্ড্রিকথিসের ক্ষেত্রে 7 জোড়া, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এদের ক্ষেত্রে বিশেষ যে জিনিস, এরা হলো এদের কানকো আছে, ঠিক আছে। এই কানকো আছে, কানকো দেখো, কিন্তু কন্ড্রিকথিসের কিন্তু কানকো নেই, কিন্তু এই যে অস্টিওথিসের কিন্তু কানকো আছে, ঠিক আছে। এবং এরা ফুলকার সাহায্যে আর কি শ্বাস নেয়। আর উদাহরণ কি ইলিশ মাছ এবং সি হর্স। তো তোমাদের মূল বই থেকে যদি দেখিয়ে দিই, এই যে সাইক্লোস্টোমাটা, লম্বাটে দেহ, মুখ ছিদ্র গোলাকার বা চোয়ালবিহীন, দেহের আইস বা যুগ্ম পাখা, এদের অনুপস্থিত, কোনো আইস বা যুগ্ম পাখা নাই, এবং ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। শ্বাস কিসের মাধ্যমে নেয়? ফুলকা ছিদ্রের মাধ্যমে নেয়, ঠিক আছে। ইম্পর্টেন্ট জিনিস যে তোমার অন্যান্য ক্ষেত্রে দেখো যে অন্যান্য ক্ষেত্রে কিন্তু শ্বাস নেয় ওরা ফুলকার মাধ্যমে, ঠিক আছে, কিন্তু সাইক্লোস্টোমাটা এরা কিন্তু ফুলকা ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, ঠিক আছে। তো কন্ড্রিকথিসের ক্ষেত্রে যদি দেখি, এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। কঙ্কাল তৃণাস্থিময়। তারপরে মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দেশে অবস্থিত, যে প্ল্যাকয়েড আইস থাকে, এবং দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এটা মনে রাখবা। এবং কানকো থাকে না। লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, তাই এদেরকে হেটেরোসার্কেল বলা হয়, ঠিক আছে। উদাহরণ কি? হাঙ্গর, করাত এবং হাতুড়ি মাছ। আচ্ছা, আর অস্টিওথিসের মধ্যে দেখো, এরা হলো অধিকাংশই স্বাদু পানির। তারপরে মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। আর আগেরটা দেখলাম যে কন্ড্রিকথিসের মুখ ছিদ্র দেহের অঙ্কীয় দেশে আছে, আর অস্টিওথিসের মুখ ছিদ্র দেহের সম্মুখভাবে। দেহের সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড ধরনের আইস থাকে। মনে রাখবা যে এই যে প্ল্যাকয়েড যে আইসটা, সেটা কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য। এই জিনিসটা মনে রাখলে পরে হলো আর যেগুলো আসবে, সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড, এগুলো হলো অস্টিওথিসের। আচ্ছা, এবার এদের দুই পাশে হলো 4 জোড়া ফুলকা থাকে, এবং ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে, এবং ফুলকার সাহায্যে এরা শাসন কার্য চালায়। শাসন কার্য কিসের মাধ্যমে চালায়? ফুলকার সাহায্যে। লেজের দুটি অংশ প্রায় একই রকম, এই জন্য এরা হোমোসার্কাল। এদের লেজগুলো কি? হোমোসার্কাল। উদাহরণ ইলিশ মাছ অথবা সি হর্স। আচ্ছা, তাহলে ভার্টিব্রাটের যে 7টা শ্রেণী, সেই 7টা শ্রেণীর মধ্যে আমরা এই যে প্রথম 3টা শ্রেণী কন্ড্রিকথিস, তারপরে সেফালোকর্ডাটা, কন্ড্রিকথিস, তারপরে সাইক্লোস্টোমাটা, আর হলো অস্টিকথিস, এই 3টা পর্ব, 3টা শ্রেণী পড়ে পেল। এবার বাকি 4টা পড়ে ফেলে চলো। তো ভার্টিব্রাটা উপপর্বের যে বাকি 4টা শ্রেণী আছে, উভচর, তারপরে সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী, তো এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা এখন পড়ব। তোমরা যদি এভাবে ছক করে পড়ো তাহলে তোমাদের জন্য আর কি পড়াটা আরো বেশি ইজি হবে, এই জন্য আর কি মূলত ছক করে দেওয়া। তো এই উভচর প্রাণীগুলো মূলত জীবনের প্রথম অবস্থায় এরা পানিতে থাকে। উভচর প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে, এবং পরিণত বয়সে এরা ডাঙায় থাকে। উভচর প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে, এবং পরিণত অবস্থায় এরা ডাঙায় থাকে। তারপরে দেখো, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উভচর প্রাণী যখন পানিবৃত্তে বসবাস করে তখন এরা ফুলকার সাহায্যে শ্বাস নেয়, কিন্তু পরিণত বয়সে যখন এরা ডাঙায় বসবাস করে তখন এরা হৃৎপিণ্ড বা ফুসফুসের সাহায্যে আর কি এরা শ্বাস প্রশ্বাস নেয়। তারপরে এদের দেহ কিন্তু এই যে ত্বক নরম হয়, অনেক পাতলা হয়। তারপরে এদের দেহে কিন্তু কোনো আইস থাকে না, এরা আইস, কিন্তু এদের দেহটা ভেজা গ্রন্থিযুক্ত।
তারপরে উভচর প্রাণী শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, উভচর প্রাণী কিন্তু পানিতে ডিম পাড়ে, ঠিক আছে, এবং এদের জীবন চক্রে কিন্তু ব্যাঙাচি দশা দেখা যায়। এদের জীবন চক্রে ব্যাঙাচি দশা দেখা যায়। এবার সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ। এবার মেন বই থেকে যদি দেখি, দেখো উভচর প্রাণী, এদের জীবনের প্রথম অবস্থায় এরা পানিতে বসবাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে কিন্তু এরা শ্বাসন কষ্ট চালায়। যখন পানিতে বসবাস করে তখন ফুলকার সাহায্যে এরা শ্বাসন কষ্ট চালায়। পরিণত বয়সে এরা ডাঙ্গায় বসবাস করে। যখন ডাঙ্গায় বসবাস করে তখন কিন্তু আবার ফুসফুসের সাহায্যে এরা শ্বাসন কষ্ট চালায়, ঠিক আছে। তো এদের দেহ ত্বক আইসবিহীন, ত্বক অনেক নরম, পাতলা এবং ভিজা গ্রন্থিযুক্ত হয়। তারপরে এরা শীতল রক্তের প্রাণী এবং উভচর প্রাণীগুলো পানিতে ডিম পাড়ে। উভচর প্রাণীগুলো পানিতে ডিম পাড়ে এবং এদের জীবন দশা কিন্তু ব্যাঙাচি দশা দেখা যায়, বুঝছো, যেমন সোনার ব্যাঙ, কোনো ব্যাঙ। আচ্ছা, এবার আসি সরীসৃপ। সরীসৃপ আসলে কি? সরীসৃপ বুকে ভর করে দিয়ে চড়ায়। সরীসৃপকে বুকে ভর করে চড়ায়। এদের দেহ শুষ্ক এবং আইসযুক্ত। এই উভচরের ক্ষেত্রে এদের দেহ কিন্তু মানে ভেজা ছিল, ঠিক আছে, এবং আইসবিহীন ছিল দেহ। কিন্তু এই সরীসৃপের দেহ কিন্তু শুষ্ক এবং এরা আইসযুক্ত, ঠিক আছে। আর এদের পা চার পায়ের পাশে নখরযুক্ত আঙ্গুল থাকে। এদের কিন্তু নখরযুক্ত আঙ্গুল থাকে চার পায়ের পাশে, যেমন টিকটিকি। তারপরে সরি, এখানে টাইপিং মিস্টেক, টিকটিকির জায়গায় টিটিকি হয়ে গেছে। তো এই টিকটিকি, কুমির, সাপ। আর এবার যদি আমরা আসি পাখির ক্ষেত্রে বা পক্ষীকুল, আমরা জানি পাখির গায়ে পালক থাকে এবং এদের হাড় অনেক বেশি হালকা কিন্তু শক্ত হয়। এদের হাড় মানে কি হয়, হালকা হয় কিন্তু শক্ত হয়। তারপরে এদের হলো দুইটা ডানা, দুইটা পা থাকে এবং একটি ঠোঁট থাকে যেটাকে চঞ্চু বলে। ঠোঁটটা কি? চঞ্চু। এবং এরা ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এরা অনেক সহজেই উঠতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, এরা হলো উষ্ণ রক্ত প্রাণী। আচ্ছা, এখানে মোটামুটি এই পক্ষীকুল, তারপরে স্তন্যপায়ী, এরা হলো উষ্ণ রক্তেরই প্রাণী। তোমাকে মনে রাখতে হবে এই যে উভচর, যেটা উভচর যে শীতল রক্তের প্রাণী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সো এটা মনে রাখবে। আর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কি, এরা দেহ লোমে আবৃত, তারপরে এরা সন্তান প্রসব করে। তবে ব্যতিক্রমটা মনে রাখতে হবে, প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী হওয়ার পরেও এরা কিন্তু ডিম পাড়ে, ঠিক আছে। তারপরে এদের হলো বিশেষ মানে বিভিন্ন রকমের দাঁত থাকে। তারপরে সন্তান হলো শিশু মাতৃদুগ্ধ পান করে বড় হয়, ঠিক আছে। তারপরে ত্বকের বিভিন্ন রকম গ্রন্থি থাকে এবং হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। উদাহরণ উট, মানুষ, বাঘ। আচ্ছা, যদি মূল পাঠ্য বই থেকে দেখায়, তাহলে যে সরীসৃপ দেখো, সরীসৃপ বুকে ভর করে চলে। এদের ত্বক শুষ্ক, আইসযুক্ত, চার পায়ে পাঁচটি করে নখরযুক্ত আঙ্গুল থাকে, ঠিক আছে। এই যে ধরো টিকটিকি, উদাহরণ কি টিকটিকি, কুমির, সাপ। আর পাখির বৈশিষ্ট্য কি, এদের দেহে পালক থাকে, তারপরে দুটি ডানা, দুটি পা, একটি ঠোঁট মানে চঞ্চু থাকে। ঠোঁটটাই মূলত চঞ্চু, ঠিক আছে। এবং এরা সহজে কেন উঠতে পারে, বুঝছো? এরা সহজে উঠতে পারে কারণ এদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এজন্য এরা সহজে উঠতে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী। এদের হাড় শক্ত কিন্তু হালকা ও ফাঁপা হয়, যেমন কাক, দোয়েল, হাঁস। তারপরে স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, এদের দেহে লোম থাকে। তারপরে এরা সন্তান প্রসব করে। এবং ব্যতিক্রমটা হলো প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস কি করে? প্ল্যাটিপাস ডিম পাড়ে। আচ্ছা, এবার চুহালে এদের বিভিন্ন রকম দাঁত থাকে। শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, তারপরে শিশুরা মাতৃদুগ্ধ পান করে। চোয়ালে বিভিন্ন রকমের দাঁত থাকে, যেমন মানুষ, উট, বাঘ। আচ্ছা, এখানে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা আর কি মানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এই পৃষ্ঠাটা হলো তোমাদের মানে ঘমূলক সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর কি এটা। তো তোমাদের যদি সৃজনশীল ঘ নম্বর প্রশ্নে আর কি প্রশ্ন আসে যে শ্রেণীবিন্যাসের আসলে প্রয়োজনীয়তা কি, সেটা ব্যাখ্যা করার জন্য তোমরা এই পৃষ্ঠাগুলো পড়তে পারো। আচ্ছা, এবার যদি অনুশীলনীতে আসি, তাহলে কোনটি মলাস্কা পর্বের প্রাণী? তো এইখানে কাঁকড়া কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তারপরে যোগ অ্যানেলিডা পর্বের প্রাণী। তারা মাছ, এটা একাইনোডার্মাটা পর্বের প্রাণী। কিন্তু এখানে ঝিনুক হলো মলাস্কা পর্বের প্রাণী। তাহলে এই যে কোনটা মলাস্কা পর্বের প্রাণী,
মোলাস্কা পর্বের প্রাণী হবে ঝিনুক। আচ্ছা, তারপরে স্কাইফা এবং হাইড্রা, এই দুইটা উভয়। এখন আমাদের আগে জানতে হবে কি স্কাইফা কি আর হাইড্রা কি। স্কাইফা হলো পরিফেরা, স্কাইফা কি পরিফেরা, আর হাইড্রা কি, এই হাইড্রা হলো নিডারিয়া। তাহলে স্কাইফা হলো পরিফেরা এবং হাইড্রা হলো নিডারিয়া। তো এখন দেখো কি কি বলেছে, দ্বিস্তরী, বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। এখন মনে করে দেখো তো, পরিফেরা বা নিডারিয়া, পরিফেরা অথবা নিডারিয়া, এরা কিন্তু উভয়ে দ্বিস্তরী প্রাণী নয়। হাইড্রা বা নিডারিয়া কিন্তু দ্বিস্তরী প্রাণী, কিন্তু পরিফেরা এরা কিন্তু একস্তরীয় প্রাণী। ঠিক আছে, তবে এরা দুইজনই বহুকোষী এবং এদের দুইজনের মধ্যে সুগঠিত তন্ত্রবিহীন। সুতরাং এখানে এরা উভয়ই বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন। তাহলে এইখানে অ্যান্সার হবে ক। আচ্ছা, এবার দেখো, প্রাণীর পাখাও এবং হিমোসিল থাকে। এই হিমোসিল কাদের থাকে মনে করে দেখো তো, হিমোসিল কাদের থাকে? হিমোসিল থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তারপরে প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি, ফুসফুসের সাথে বায়ুথলি এটা কাদের থাকে বলতো? পক্ষীকুল বা অ্যাভিসে। তারপরে প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট, তাহলে এটা কি? রেপটেলিয়া বা সরীসৃপ। এবং প্রাণীর আইসযুক্ত এবং যুগ্ম পাখা থাকে। ঠিক আছে, এটা আর কি হয়েছে মাছের ক্ষেত্রে আর কি। তো দেখো এখানে প্রশ্ন করছে কি যে কোন প্রাণীটা অমেরুদণ্ডী প্রাণী। অবশ্যই আর্থ্রোপোডা, হিমোসিল আছে মানে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা অমেরুদণ্ডী প্রাণী। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি এম। তারপরে উঠতে পারে কোনটা দেখো মনে করে, উঠতে পারে এই যে এই এখানে তো বলে দিছে যে আর্থ্রোপোডা যেটা পাখায় আছে, তারপরে হলো এই যে আমরা জানি পক্ষীকুল বা অ্যাভিস, এটা তো এমনিতে উঠতে পারে। তাহলে এম আর এন এই দুইটা হলো উঠতে পারে। ঠিক আছে, যাই হোক এগুলো এমসিকিউ ছিল পাঠ্যবের, আর সৃজনশীল আছে দুইটা, তোমরা প্র্যাকটিস করে নিও। তো এই ছিল আজকের জন্য। ধন্যবাদ ইডুস্প্রিন্টের সাথে থাকার জন্য। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ।